বিকেলবেলা আমি ইফতারের আয়োজন করছি। এই সময় আমার মেজ চাচা শ্বশুরের মেয়ে বিথি এলো। এসে খানিক সময় দাঁড়িয়ে থেকে বলো, তুমি দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছ ভাবি, তোমায় দেখে হিংসে হয়। আমি হাসলাম, বললাম, নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? তোকে নিয়ে তো পাড়ার সব ছেলেদের কাড়াকাড়ি। বিথি বলো, ধুর, কী সব যে বলো তুমি। এরপর আর কথা হয়নি। বিথি রান্নাঘর থেকে বেরিয়ে গেল। এর আধ ঘন্টা পর সে আবার এলো। এসে বলো, ভাইয়া কোথায়? আমি বললাম, কোন ভাইয়া? বিথি বিরক্তি নিয়ে বলো, তোমার জামাই ভাইয়া। আমি হাসলাম, বললাম, অফিসে, ইফতারের আগে আগে আসবে। বিথি বলো, ও আচ্ছা, যাই আমি। আমি বললাম, ইফতার করে যা বিথি। থাক, গল্প করি। বিথি বলো, না ভাবি, যাই। বলেই চলে গেল। এরপর সামনের 2-3 দিন এলো না। আমি 2-3 বার ডাকলাম, তবুও এলো না। ভাবলাম রাগ করলো কি না কে জানে। সে এলো 4র্থ দিন। তার হাতে একটা ফাইল, ফাইলের ভেতর কাগজ। ওখান থেকে একটা কাগজ বের করে আমায় দেখিয়ে বলো, এটা কিসের কাগজ জানো? আমি বললাম, কিসের? বিথি বলো, বিয়ের। আমি বললাম, কার বিয়ের? বিথি বলো, আমার আমার বিয়ের। আমি অবাক হলাম, ভীষণ রকম অবাক হলাম। বললাম, রোজার দিনে এসব ফাজলামো রাখতো, তোর বিয়ে আর আমরা কেউ জানি না, ঢং। বিথি বলো, সত্যি ভাবি, আমি বিয়ে করে ফেলেছি, গোপনে করেছি, কেউ কিচ্ছু জানে না। 6 মাস হয়েছে আমার বিয়ের, এমনকি আমার গর্বে। বিথি চুপ হয়ে গেল, কোনো কথা বলছে না। এতক্ষণ বিথির কথাকে কৌতুক মনে হলেও এখন আর এরকম মনে হচ্ছে না। এই কথা উড়িয়ে দেওয়ার মতো কথা না। আমি ওর একটা হাত ধরলাম, বললাম, বিথি, তোর গর্বে কি? বিথি কাছে কথা বলছে না। তার চোখ থেকে টপটপ করে জলের ফোঁটা নামছে, শিশিরের মতন। কাঁদলে ওকে আরও সুন্দর দেখায়। ওর ফর্সা গালের দিকে তাকালে মনে হয় সবুজ কচি লেবু পাতার উপর বিন্দু বিন্দু শিশির জমে আছে। আর সে শিশিরে সূর্যের আলো জমে তা সোনার মতো ঝকঝক করছে। কিন্তু এই মুহূর্তে বিথির কান্না আমার সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না বুঝতে পারছি না। বিথি কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে বলো, আমি কনসিভ করেছি ভাবি, 2 মাস হয়েছে। শুনে শরীর আমার থরথর করে কাঁপতে শুরু করলো। এসব কি বলছে বিথি? কেউ কিচ্ছু জানে না। সে গোপনে কবে কাকে বিয়ে করলো, আবার বলছে 2 মাস হয়েছে কনসিভ করেছে। আমি বললাম, বিথি, কাকে বিয়ে করেছিস তুই? কিভাবে কি? বিথি কাগজটা আমার হাতে দিল, বলো, তুমি দেখো, নিজের চোখে দেখো, আমি কিছু বলতে পারবো না তোমায়। আমি কাগজ হাতে নিয়ে যখন বরের নাম পড়লাম এবং বরের পিতার নাম পড়লাম, তখন মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। মনে হয়েছিল আমি সাগরের অথই জলে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমি পাগলের মতো এলোমেলো হয়ে বিথির দিকে তাকালাম, বললাম, বিথি, এসব কি? কি এসব? রাগে অগ্নিশর্মা হয়ে উঠে কথাটা বললাম। বিথি নিচের দিকে তাকিয়ে বলো, ভাবি, আমি কি করব এখন? মা শুনলে গলা টিপে মেরে ফেলবে আমায়। কাউকে কিছু বলতে পারছি না। আমি কিছুই বুঝতে পারছি না। সে আমার স্বামীকেই বিয়ে করছে, গর্ভে তার সন্তানও ধারণ করেছে। এখন এসে আমার কাছেই বলছে আমি যেন এর সমাধান বের করে দিই। এমন দৃশ্য দেখার আগে আমার মরে যাওয়া উচিত ছিল। আমি বললাম, বিথি, আমার চোখের সামনে থেকে চলে যাবন, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, খুনটুন করে ফেলবো কিন্তু। বিথি বলো, কাগজটা দাও। আমি কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম। তারপর বললাম, এখন নিয়ে যা কাগজ, হারামজাদি। বিথি কিছু বলল না, চুপচাপ চলে গেল। অদ্ভুত বিষয় হলো, সেদিন আর অফিস থেকে আমার স্বামী আহাদ বাসায় ফিরল না। তাকে ফোন করেও পাওয়া গেল না, ফোন বন্ধ করে রেখেছে। আমার শাশুড়ি তার মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছেন। তাকে ফোন করে সব বললাম। তিনি বললেন কাল সকালের মতো বাড়ি আসবেন তিনি। আমি যেন চুপচাপ থাকি, যা করার তিনি এসেই করবেন। কিন্তু আমি বুঝতে পারছি না করবেনটা কি তিনি এসে, কিংবা আমি নিজেই কি করব। শুধু বিয়ে করে নিবিধি, তার পেটে আহাদের বাচ্চাও আছে। এটা কি বললেই সমাধান হয়ে যাবে? সমাধান হওয়ার বিষয়? শেষমেশ এই ঘরে টিকে থাকলে বিধিই টিকবে।
আমার বিয়ের 4 বছর হয়েছে, এর মধ্যে আমি কনসিভ করতে চাইলেও আহাদের জন্য পারিনি। আহাদ সবসময় একই কথা বলেছে, এখন না, চাকরি বাকরি করে কিছু ক্যাশ হোক, টাকা পয়সা জমা হোক, এরপর ওসবের চিন্তা করব। আমি তো বোকা, অত কিছু বুঝিনি, তার কথাকেই মেনে নিয়েছি। আচ্ছা, এটা কি আহাদ পরিকল্পনা করেই করেছে তাহলে? কেন করলো এমনটা সে? আহাদ কি তাহলে আগে থেকেই চাইতো আমি সরে পড়ি, আমি তার জীবন থেকে দূরে সরে যাই? আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে গলায় ফাঁস দেই, মরে যাই। বাবার কথা খুব মনে পড়ছে, তিনি অসুস্থ মানুষ, আজ এ অসুখ কাল সে অসুখ। তিনি বড় শখ করে এই বিয়ে দিলেন, বললেন ছেলের আচরণ অতি মিষ্টি, ছেলের মাও মাটির মানুষ। কিন্তু বাবা যখন শুনবেন তার পছন্দের ছেলেই এমন একটা ভয়ঙ্কর কাজ করেছে গোপনে, তখন তিনি এটা কিভাবে মেনে নেবেন? আর আমারই বা কী হবে? বিয়ে কি একটা খেলার নাম? বিয়ে কি একটা পুতুল খেলা? সে রাতেই বিষয়টা আমার চাচি শাশুড়ি জেনে গেলেন। অদ্ভুত বিষয় হলো, তিনি এটা জানার পর নিজের মেয়েকে কোনো রকম শাসন বারণ না করে বিধিকে নিয়ে সরাসরি আমাদের ঘরে চলে এলেন। এসে বলেন, এই মেয়ে আমি এর ঘরে নেব না, এই মেয়েকে আমি ত্যায্য করলাম। সে যাকে গোপনে বিয়ে করেছে, যার বাচ্চা পেটে ধারণ করেছে, সে তার ঘরেই থাকবে, তার খাবে, তার পড়বে। আমার কিছু বলার নাই এখানে। আমি রাগে ওনাকে বললাম, আপনি মগের মুলুক পেয়েছেন নাকি? আপনার নষ্ট মেয়েকে এই ঘর থেকে নিয়ে যান বলছি। খবরদার চাচি, নয়তো ভেজাল হয়ে যাবে, এই বলে দিলাম। বিথির মা এবার রেগে আগুন হয়ে উঠল, বলো, আমায় রাগ দেখাচ্ছ কেন? নিজের স্বামীরে তো ধরে রাখতে পারো নাই। তাছাড়া পুরুষ মানুষ একাধিক বিয়ে করেই, তোমার স্বামীও করেছে। কিছু বলার থাকলে রাগ দেখাতে হলে নিজের স্বামীকে দেখাও গিয়ে। আর বিথিরে এই ঘর থেকে তুমি তাড়াবারকে? তুমি যেমন এই ঘরের বউ, বিথিও এই ঘরের বউ। সে ভেসে আসে নাই, বিয়ের সব কাগজপত্র আছে। এছাড়া তোমার চেয়ে তো বিথির অধিকার বেশি, কারণ বিথির পেটে আহাদের বাচ্চা। তোমার কি আছে শুনি? আমি ওনার মুখের দিকে তাকিয়ে অবাক হলাম। মানুষের ন্যূনতম লজ্জাবোধ থাকা দরকার, ওনার তা নাই। নিজের মেয়ে এত বড় নোংরা একটা কাজ করেছে, আর উনি এসে গলা বড় বড় করে কথা বলছেন। সে বিথির মা মেয়েকে রেখে চলে গেল, কিন্তু বিথি এই ঘরে থাকবে তা আমার কিছুতেই সহ্য হচ্ছে না। আমি না, বাঙালি কোনো মেয়েরই হয়তো এটা সহ্য হবে না। মেয়েরা তাদের ঘরে সতীন থাকবে এই কথা ভাবতেও পারে না, এর চেয়ে তো মরণ শান্তির। আমি বললাম, বিথি, ঝামেলা করিস না বোন, ভালোই ভালোই এখান থেকে চলে যা বলছি। দূর হয়ে যা প্লিজ, নয়তো গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। বিথি এতক্ষণ কথা না বললেও এবার কথা বলো। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এবার সে আমার নাম ধরে ডাকলো, বলল, তুলি, তোমার কি মনে হয় তুমি বেশি বাড়াবাড়ি করছো না? আমি বললাম, আমি বাড়াবাড়ি করছি? আমার ঘরে এসে বলছিস আমি বাড়াবাড়ি করছি? বিথি বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর আমায় ধমকে উঠে বলো, চুপ করো বলছি। অনেক বকবক করেছে এতক্ষণ, অনেক হয়েছে, অনেক অনেক সহ্য করেছি তোমার গাজালা কথা। এখন থেকে আর সহ্য করব না। এখন থেকে কোনো কথা বলে ভেবেচিন্তে বলবা, মুখ সামলে তারপর কথা বলবা। এই ঘর থেকে তুমি আমায় বের করে দেবার কে শুনি? গলা বেশি বড় করলে তোমায় আমি এই ঘর থেকে বের করে দেব, তখন দেখি কে আমায় কি বলে। এই কথা শোনার পর ওর গায়ে হাত তুলতে চেয়েছিলাম আমি, ইচ্ছে করেছিল এক চরে ওর সবগুলো দাঁত ফেলে দিই, কিন্তু ততক্ষণে আহাত ফোন করে আমায়। আমি রিসিভ করতেই সে বলে, বিথির সঙ্গে খারাপ ব্যবহার করো না, যা হবার হয়ে গেছে, এটা নিয়ে ঝগড়া ঝামেলা করে কোনো লাভ হবে না, তুমি বরং তাকে শান্তভাবে মেনে নাও। আমি মায়ের সঙ্গে কথা বলে তোমার নামে বাজারের জায়গাটা দলিল করে দেব, কথা দিলাম। আমি চমকে উঠলাম, এই হলো আমার স্বামী আহাদের কথা। সে আমায় বাজারের জমির লোভ দেখায়, স্বামীর ভাগ হয়ে গেলে আমি বাজারের জমি দিয়ে কি করব? আহাদ তার কথা শেষ করেই ফোন কেটে দিল। আমি কিছু বলতেও পারিনি। এই একটা রাত আমি কিভাবে কাটাবো বুঝতে পারছি না। ছটফট করছে ভেতরটা, মনে হচ্ছে গায়ে আগুন ধরে গিয়েছে আমার। বিথি বলো, তুলি, তুমি শান্ত আর চুপচাপ হয়ে থাকলে তোমার লাভ হবে। দুই সতীন মিলে সুখে সংসার করব, শান্তির জীবন হবে তোমার আর আমার। কিন্তু তুমি যদি ঝামেলা করো, কোনো সমস্যা তৈরি করো, তবে আমি আমার আসল রূপ দেখাবো। তুলি, আমার বিরুদ্ধে গিয়ে এই ঘর তুমি করতে পারবে না তুলি। তুলোর মতো ফু দিয়ে উড়িয়ে দেব তোমায়, কথাটা মাথায় রেখো। পরদিন সকালবেলা আমার শাশুড়ি মায়ের আসার কথা ছিল। বিকেল হয়ে সন্ধ্যা হলেও তিনি আসেননি। আমি ফোন করলে তিনি রিসিভ করলেন না। আমার ননদ রিসিভ করলো। আমি তাকে বললাম,
আপা, মা আসেননি কেন? তাছাড়া আপনিও তো সব শুনেছেন। কিভাবে বসে রইলেন আপনারা এত কিছুর পরও? আপা বলো, মা হসপিটালে ভর্তি। এসব শোনার পর তার হার্টের সমস্যা বেড়েছে। তুমি কি ভাবতেছো এটা নিয়ে আমাদের গরজ নাই? মান সম্মান কি তোমার একার যাবে তুলি? তুমি চিন্তা করো না, মার শরীর একটু সেরে উঠুক, আমি নিজে এসে দেখবা এই হারামজাদিকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। ফোন রেখে দিল আমার ননদ, কিন্তু আমি শান্তি পাচ্ছি না কিছুতেই। আমি কি করব তাই ঠিক করতে পারছি না। আমার ভাবতেই অবাক লাগছে, এই এতদিন কার সঙ্গে আমি সংসার করলাম। আসরের পর ইফতারের জন্য কিছু করতে রান্নাঘরে গিয়ে দেখি বিথি ওখানে চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজও করছে। আমায় দেখে সে বলো, তোমার কিছু করতে হবে না, আমি সব করছি। আমি আহত এবং একই সাথে বিক্ষিপ্ত চোখে ওর দিকে তাকালাম। বললাম, তোরই কি বলছিস এসব করতে? সব কিছুতেই কেন নাক গলাচ্ছিস তুই? বিথি বলো, এই প্রশ্নটা আমারও তুলি। তুমিও কেন আমার সব কিছুতে নাক গলাচ্ছ শুনি? আমার এত রাগ লাগলো। রাগী গলায় ওকে বললাম, তুই আমার সঙ্গে তোর তুলনা দিস? হারামজাদি, তোর সাহস এত বড় হয় কি করে? বিথি তাকে বলা কথাটা আবার ফিরিয়ে দিল। বলো, তুমিও তো একটা বিরাট হারামজাদি। তোমার এত বড় সাহস হয় কি করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার? এর মধ্যে ওর মা এলো, বড় গামলায় করে ইফতারের নানান কিছু দিয়ে গেল এসে। আর মেয়েকে বলে গেল, দুজন মিলে খেয়ে নিস তোরা। আর আমায় বলো, শুনো মা, বিথি আর আহাদ না হয় একটা ভুল করেই ফেলেছে, কিন্তু এটা ধরে রাখলে চলবে না। এসব নিয়ে ঝগড়াঝাটি করলে ক্ষতি তো তোমার, বিথির, তোমাদের দুজনারই হবে। তাছাড়া আরেকটা জিনিস ভেবে দেখো, ওর পেটে হাতের সন্তান। সন্তান না থাকলে আমি এই বিয়ের কথা গোপন রেখেই দেশ করে ফেলতাম, তালাক নিয়ে তারপর বিথির জন্য অন্য জায়গায় বিয়ে দিতাম। কিন্তু এখন কি সব সম্ভব বলো? তোমার বিবেক দিয়ে ভেবে দেখো তো। আমি রাগে কোনো কথা বলতে পারলাম না। তিনি যাবার সময় বলে গেলেন, দুইজন মিলে বোনের মতো মিলেমিশে থাকবা। বিষয়টা মেনে নাও মা, তাইলে দেখবা মনে শান্তি পাইতেছো তুমি। বলে চলে গেল। বিথির মা চলে যাবার পর বিথিকে বললাম, বিথি, তুই যেমন খারাপ তোর মাও তেমনই। সে কোনো মাতার মেয়েকে এভাবে এসব নোংরা কাজে সমর্থন দিয়ে যায়, তাই প্রথম দেখলাম। বিথি বলো, মাকে নিয়ে কথা বললে সাবধানে বলবা। আর শোনো, আজ আহাত বাসায় আসবে, সে আয়শা আমার সঙ্গে এক ঘরে থাকবে, তখন দেখি তোমার এই রাগ কই যায়। বলে সে আহাতকে সঙ্গে সঙ্গে ফোন করলো। বলো, তুমি কি আজ বাসায় আসবা না? আহাত সম্ভবত বলেছে আসবে। বিথি বলল, হ্যাঁ, সকাল সকাল এসে যেও। তারপর ফোন কেটে বিথি আমার দিকে তাকিয়ে মুচকে হাসলো। হেসে বলল, গলা বড় করে কথা বলতেও অধিকার লাগে তুলি? তোমার তো সে অধিকারও নাই। তুমি ফোন দিয়ে দেখো তো তোমার কল রিসিভ করে কি না। হাত করবে না, তুমি বললেও সে বাসায় আসবে না। তোমার উপর তার টান নাই, মায়া কিংবা ভালোবাসা এসবের কিছুই নাই। আমার প্রতি সব আছে, আছে বলেই আমার কথায় সব করে সে। বসতে বললে বসে, উঠতে বললে উঠে। সো চিন্তা ভাবনা করে এখন থেকে আওয়াজ বড় করবা। আমি কোনো কথাই বলতে পারলাম না। বিথির কথা ভুল না, সে ঠিকই বলেছে। এই যে আমি গলা বড় করে তার সঙ্গে কথা বলছি, এই যে আমি নিজের ঘর ঘর করছি। ঘর আসলে কি? একটা ছাদ, চারটে দেয়াল আর একটা দরজা? না, ঘর তো এরকম কিছু না। ঘর হয় মানুষ দিয়ে, মানুষের ছায়া মায়া দিয়ে। আমার ঘর তো ছিল আমার স্বামী আহাদ। সে কি আর আমার কাছে থাকলে তো সে আমার কথাই বলতো, আমার গানই গাইতো। বিথির কাছে কি সে কখনো যেত? বিয়ে করতো বিথিকে? বিথির গর্ভে আজ তার বাচ্চা থাকতো? খুব কান্না পাচ্ছে আমার। বিছানায় পড়ে থেকে দীর্ঘ সময় ধরে কাঁদলাম। আজান হলে বিথি এসে প্লেটে করে ইফতার দিয়ে গেল। বলো, খেয়ে নাও। আমি ওদিকে ফিরেই তাকাইনি, উঠে শুধু এক গ্লাস পানি খেলাম। তারপর আবার শুয়ে পড়লাম। বুকের ভেতর খুব যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে ভীষণ। বাবার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। বাবাকে ফোন করলাম। বাবা আমার কণ্ঠ শুনে আতকে ওঠা গলায় বলে, কি হয়েছে তুলি, তোর গলা এমন শোনাচ্ছে কেন রে মা? আমি মিথ্যা বললাম। বাবা, আমার সর্দি লেগেছে, গলা ভেঙে গেছে। বাবা বলেন, ওষুধ খা, টক করে খাইস। আহাত কোথায় রে, কেমন আছে ও? আমি খানিক সময় চুপ করে রইলাম। তারপর বললাম, ভালো আছে বাবা। বাবা বলেন, তোদের মতো ঝগড়া টগড়া হয়নি তো আবার? না বাবা। জোর করে হাসবার চেষ্টা করলাম। বাবা বলেন, ঠিক আছে, ও সারাদিন অফিস করে, কষ্ট করে, ওর সঙ্গে ভালো আচরণ করিস মা, ঝগড়া করিস না কোনো কিছু নিয়ে। আচ্ছা বাবা, বলে রেখে দিলাম। এসব মিছিমিছির অভিনয় করতে আমার ভালো লাগছে না, এখানে থাকতেও আমার আর ভালো লাগছে না।
কি করব কিছুই বুঝতে পারছি না আমি। ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে পালিয়ে যাই, কিন্তু কোথায় যাব আমি? কে আমায় একটু আশ্রয় দিবে? আহাদ এলো রাত 9টার দিকে। ও আসার সঙ্গে সঙ্গে বিথি আমার সামনে আমায় দেখিয়ে ওকে জড়িয়ে ধরল। আহাদ পেছনে আমার দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। আমি রাগ নিয়েই বললাম, আহাদ, তোমার সঙ্গে আমার কথা আছে, এদিকে আসো। বিথি ওকে টেনে নিয়ে যেতে যেতে বলো, এখন কোনো কথা নেই, কাল দিনের বেলা কিছু বলার থাকলে বলবা। তাছাড়া কিছু বলতে হলে আমার সামনে বলতে হবে, আড়ালে গিয়ে কিছু বলতে আমি দিব না। আহাদ কিছুই বলো না, বিথি যা বলছে তাই সই। রাতে ওরা খেতে বসলো। আমি রান্না করিনি, রান্না করার মতো অবস্থা আমার নাই, তাছাড়া খাওয়ার মতো পরিস্থিতিতে আমি নাই। ওদের খাবার শেষ হলে বিথি বলো, রান্নাঘরে হাঁড়িতে খাবার আছে, খেয়ে নিও। আমি শুধু একটা চাপা দীর্ঘশ্বাস পেলাম, কিছু বলতে পারলাম না। এর খানিক পরেই আমি না খেয়ে যখন বিছানায় শুয়ে পড়লাম, তখন বিথি এলো ওখানে। বলো, তুলি, তুমি মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি অবাক চোখে ওর দিকে তাকালাম, বললাম, মায়ের ঘর মানে? বিথি বলো, আরে আমার শাশুড়ির ঘরে যাও। আমি বললাম, আমার ঘর রেখে ওখানে কেন যাব আমি? বিথি বলো, কারণ ওখানে আমি আর আহাত থাকবো আজ। আমি বিস্ফোরিত চোখে ওর দিকে তাকালাম। বিথি বলো, আরে ভাই, এভাবে তাকিয়ে তো লাভ নাই। তাছাড়া এই ঘর তো তোমায় দলিল টলিল করে দেয় নাই যে এই ঘর আর কারোর হতে পারবে না। ভালোভাবে বলছি যেতে, চলে যাও। তোমায় তো ঘরে থাকতে দিচ্ছি, ঘর থেকে বাইরে বের করে তো আর দিচ্ছি না, নাকি? ততক্ষণে আহাদও এখানে এলো। সে শার্ট খুলে তা আলনায় রেখে দিয়ে বলো, তুলি, চলে যাও ওখানে। নিজেরা সামান্য বিষয় নিয়ে ঝগড়া করলে বাইরের মানুষ শুনে হাসাহাসি করবে। বলো। আমি ভেজা চোখ নিয়ে বিছানা থেকে নেমে যেতে যেতে বললাম, ঝগড়া শুনে মানুষ হাসাহাসি করবে, তাই না? আর ঘরে নিজের বউ রেখে অন্য একটা মেয়ের পেটে যদি কারোর বাচ্চা আসে, তবে তা নিয়ে বুঝি কেউ হাসবে না? আহাদ এ নিয়ে কিছুই বলো না। বিথি ওর গালে ধাক্কা দিয়ে বলো, এত বড় কথা বলছো, আর তুমি ওকে এমনি এমনি ছেড়ে দিলে? কিছু করলে না ওকে? তুমি পুরুষ নামের কলঙ্ক, সে। আহাদের পর আমায় সাবধান করে দিল, বলো, আমি যদি আরেকবার এরকম কথা বলি তবে আমার গায়ে হাত তুলবে সে। আমি শুধু চমকে যাওয়ার চোখে তখন তার মুখের দিকে তাকালাম। এই প্রথম আহাদ বলো সে আমার গায়ে হাত তুলবে। আহাদরা এক সময় এভাবেই অন্য নারীর ছোঁয়ায় বদলে যায়। সকালবেলা বিথি তখনও ঘুমোচ্ছে। ওকে ঘুমে রেখে চুপি চুপি আহাদ আমার কাছে এলো। এসে বলো, তুলি, তুমি তাকদিরে বিশ্বাস করো তো, তাই না? আমি খানিক অবাকই হলাম। হঠাৎ আমার কাছে এসে এমন কথা বলে কার? তারপর কিছুটা আন্দাজ করতে পেরে বললাম, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তারা সবাই তাকদির বিশ্বাস করে। আমিও করি, কিন্তু তুমি কি বলবে এখন তা আমি জানি। আহাদ বলো, কি বলবো? তুমি বলবে এই যে তুমি বিথিকে বিয়ে করেছো, এটাও তাকদির। আর তকদিরে যা লেখা ছিল তা তো হবেই, সব আল্লাহর ইচ্ছা। তোমার কোনো দোষ নাই। আমি যেন সব মেনে নিই, সতী নিয়ে সুখে শান্তিতে সংসার করি, তাই তো? আহাত ফিসফিস করে বলো, তুলি, আস্তে, বিথি শুনে ফেললে ঝামেলা হবে। আহাদের এমন আচরণ আমায় ক্ষিপ্ত করে তুলল। আমি তার দিকে ঘেন্নার চোখে তাকিয়ে বললাম, বিথিকে তুমি ভয়ও পাও? আমি এখন চিৎকার করে বলবো এটা বিয়ে হয়নি, নষ্টামি হয়েছে। তাছাড়া বিথির সামনে ওকে বলবো ও একটা নষ্টা মেয়ে, নোংরা মেয়ে, ও একটা প্রস্টিটিউট। যে মেয়ে অন্য একটা মেয়ের সংসার নষ্ট করে দেয়, সে কখনোই ভালো মেয়ে হতে পারে না, কখনোই না। আহাদ একটা হাত উপরে উঁচিয়ে তুলি বলল, খবরদার, আরেকবার ওকে ছোট করে কিছু বললে। কথা শেষ করতে পারিনি আহাদ। আমার মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছে। আমি ওর উঁচিয়ে ধরা হাতটা খপ করে ধরে বললাম, এই শক্তিটা থাকবে না। আমি কি করতে পারি তা তুমি দেখবে আহাদ, কে দেখে একটু কুল পাবে না তুমি। আহাদ এখান থেকে চলে গেল, কথা বাড়ালো না। কাছে গিয়ে দেখলো বিথি এখনো ঘুমে কিনা। খানিক পর সে আবার এলো। এসে আমার হাতেও অনেকগুলো টাকা ধরিয়ে দিয়ে বলো, এই নাও, এখানে 50,000 আছে, আপাতত চুপ করো প্লিজ। তুমি যা চাইবে তাই পাবে, তবুও বিষয়টা মেনে নাও। আমি ওর টাকাগুলো তুচ্ছ জিনিসের মতো ছুঁড়ে ফেলে দিলাম। বললাম, টাকা প্রস্টিটিউটরা নেয়, আমি ওই জাতের মেয়ে না। টাকাটা নিয়ে বিথিকে দাও, ওর সঙ্গে সব চাই। আহাদ আমার সঙ্গে আর বাড়াবাড়ি করেনি। টাকাগুলো মেঝে থেকে তুলে নিয়ে চুপচাপ ঘরে চলে গেল। ও চলে গেলে আমি বাইরে গিয়ে খানিকটা সময় বসে রইলাম। তারপর ফোন করলাম আমার ননদের নাম্বারে। ননদ ফোন রিসিভ করে বলো, তুলি, ওদিকে কি অবস্থা বলো? আহাদ কি বাসায় ফিরেছে? আমাদের কারোর ফোনই রিসিভ করে না। আর বিথি হারামজাদিটা কই? ওরে দাও একটু কথা বলি। আমি বললাম, বিধির সঙ্গে কথা বলার প্রয়োজন নাই,
আপনি আপনার ভাইয়ের সঙ্গে কথা বলুন, সে বাসায় এসেছে, আমি তাকে ডেকে দিচ্ছি। আমি আহাতকে ডাকলাম, ডেকে বললাম আপা তার সঙ্গে কথা বলবে। সে আমার ডাকের কোনো সাড়া দিল না। বিথিকেও ডাকলাম, কোনো কথাই বলল না দুজনের কেউ। এরপর আপা বলো, কথা না বলে কতক্ষণ থাকবে, আর 2 দিন ধৈর্য ধরো, মার শরীরটা একটু সেরে উঠুক, তখন এদের দুটোরই কত ধানে কত চালতা দেখিয়ে ছাড়বো। ফোন রেখে দিল আপা। আমি আসলে কিছুই বুঝতে পারছি না, ওনারাও কি আমায় নিয়ে খেলছেন? হতেই তো পারে। আহাত তার নিজের ভাই, বিথিও তার নিজের চাচাতো বোন, নিজেদের রক্ত, আর আমার শাশুড়িও কি নিজের ছেলের চেয়ে আমায় বেশি গুরুত্ব দেবেন? আমার কেন জানি মনে হচ্ছে ওনারা সবাই বিথির সঙ্গে আহাতের এই বিষয়টা মেনে নিয়েছে, কিন্তু আমার সঙ্গে এমন ভাব দেখাচ্ছে যেন তারা এসবের কিছুই জানতো না। ফোন রেখে দেওয়ার পরপরই বিথি এখানে এলো। আমার কাছে এসে বলো, তোমায় আগে বলেছিলাম তুলি আমায় শান্তিতে থাকতে দিলে তোমাকেও আমি শান্তিতে থাকতে দেব, কিন্তু তুমি তো সে কথা কানেই তুলো নাই। দেখা যাচ্ছে তো আমার শাশুড়ির কাছে, ননদের কাছে ফোন দিয়ে আমায় হয়রানি করতে চাচ্ছ। এর পরিণাম কি হতে পারে তুমি জানো? আমি বললাম, কি হতে পারে? বিথি বলল, বর আমার হাতের মুঠোয়, সে তোমায় চায় না, এবার কি হতে পারে বলো তো? আমি কিছুই বললাম না, চুপচাপ বসে রইলাম। এর সাথে কথা বলতেও ইচ্ছে করে না। আমার এটুকু জীবনে খারাপ মানুষ আমি দেখেছি, কিন্তু ওর মতো এমন ভয়ঙ্কর খারাপ মানুষ আমি কোথাও আর দেখিনি। আমি কিছু না বললেও বিথি বলো, শোনো, এসব করে কোনো লাভ নাই। সংসার তোমার সঙ্গে তোমার শাশুড়ি কিংবা ননদ করবে না, করবে আহাত। যেহেতু আহাদের সংসার করবা, তাইলে ওদের ফোন দিয়ে ঝামেলা বাড়াইয়ে লাভকেই। আর যদি ঝামেলা তুমি চাও, তাইলে আমিও একটু ঝামেলা করি। আহাতরে বলি তোমার ডিভোর্স দিয়ে দিক নাকি? আমি আর সহ্য করতে পারলাম না, আহাতকে ডাকলাম, গলার আওয়াজ বড় করেই ডাকলাম। আহাত এসে রাগের গলায় আমায় বলো, তোর গলাটা খুব বড় হয়ে গেছে, তাই না? মানুষটা শোনাস তোর গলা? আমার মান সম্মান নষ্ট করতে চাইছস তুই? সে আমায় তুইতুকারি করতে, আমি কেন করতে পারবো না? আমিও বললাম, তোর আবার মান সম্মান আছে তোর? কুত্তর মতো রাস্তাঘাটে যার তার সাথে শুয়ে পড়ে বাচ্চার জন্ম দিস, আবার বড় বড় কথা বলে মেঝেতে একথলা থুতু ছটিয়ে ফেললাম। আহাত সঙ্গে সঙ্গে রাগে আমার গালে একটা চর বসিয়ে দিল আর বলল, যা, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, তোর সাথে আমার আর কোনো লেনাদেনা নাই, কোনো সম্পর্ক নাই। আহাত আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, কিন্তু আল্লাহর কি কুদরত, ঠিক তখনই বাবা এসে এখানে উপস্থিত। এটা যেন নাটকীয় এক ব্যাপার, কিন্তু বাস্তবতা কখনো কখনো নাটককেও হার মানায়। গতকাল বাবার সঙ্গে কথা বললাম, এই বিষয়ে তাকে কিছুই বললাম না, আর তিনি আমায় কিছু না জানিয়ে হুট করে আজ এসে এখানে উপস্থিত। বাবা এসে রাগ দেখালেন না, ঠান্ডা গলায় বলেন, আহাত, কি বললা তুমি? কার সাথে তোমার কোনো লেনাদেনা নাই? আহাত কোনো কথা বলল না, তাড়াহুড়ো করে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। বিথিও ঘরে চলে গেল। বাবাকে দেখেই আমার বুকে দলা পাকিয়ে থাকা সব কান্না বেরিয়ে এলো, চোখ ফেটে বেরিয়ে এলো জমে থাকা সব বিষাদের জল। বাবাকে জড়িয়ে ধরে আমি হাউমা করে কাঁদলাম। বাবা আমার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, আমি গতকালই তোর গলা শুনে বুঝেছিলাম তোর কোনো একটা ঝামেলা হয়েছে। তুই তো আমার মেয়ে, ছোটবেলা থেকে তোর মা নাই, এই এতদিন তোর মাও ছিলাম আমি, বাবাও ছিলাম আমি, তাই তোরে আমি সবচেয়ে বেশি চিনি। তোর গলার আওয়াজ শুনলেই আমি সব ধরে ফেলতে পারি। গতকাল রাতেই আমার মন পাগল হয়ে পড়েছিল এখানে তোর কাছে এসে পড়তে, কিন্তু এই এত রাতে আমি কিভাবে আসি? সকাল পর্যন্ত অপেক্ষা করলাম আমি, তারপর পাগলের মতো ছুটে এলাম এখানে। আমি এসে গেছি, এখন আর কোনো ভয় নেই মা। কি হয়েছে সব খুলে বল আমায়, সব কিছু বলি, কিচ্ছু গোপন করবি না। তারপর দেখ তোর বাবা কি করতে পারে। আমি এক এক করে সব খুলে বললাম বাবার কাছে, একেবারে সব কিছু। বাবা শুনের আগে আগুন হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে বিথির মাকে ডেকে আনলেন। আহাদের বাড়ির আর যে কজন মুরব্বী আছে তাদের ডেকে আনলেন। বিথিকেও আনলেন। আহাদ এখানে নাই, আশেপাশেও তাকে পাওয়া যায় না, কোথাও গিয়ে হয়তো লুকিয়ে পড়েছে। বাবার সামনে পড়ার সাহস তার নাই। বাবা সবার সামনে বিথিকে জিজ্ঞেস করেন, তুমি আহাদকে বিয়ে করছো? বিথি চুপ করে আছে, কথা বলছে না। বাবা আবার জিজ্ঞাসা করলেন, বলো বিয়ে করছো কি না তাকে? বিথি বলো, জি করেছি। বাবা বলেন, ওর তো ঘরে স্ত্রী আছে, এরকম না তো তুমি জানো না কিছু, তুমি তো এই বাড়ির মেয়ে, সব জেনেও এটা কেন করলে তুমি? বিথি কথা বলে না। তার মা কথা বলে উঠল, ভাই, এরা ছোট মানুষ, বুঝে নাই, না বুঝে করে ফেলেছে। বাবার সঙ্গে সঙ্গে ধমকে উঠলেন বিথির মাকে, বলেন, চুপ করুন, একদম চুপ করেন,
আপনার লজ্জা করে না কথা বলতে? আপনি যদি ভালো মানুষ হতেন তবে মেয়ের এমন কুকর্ম দেখে লজ্জায় গলায় দড়ি দিয়ে মরতেন। আর আপনি এখানে এসে মেয়ের পক্ষে সাফাই গেছেন। আমি মুরব্বী মানুষ, যদিও আমার মুখে একটা কথা বলা শোভা পায় না, তবুও বলি, আপনার মেয়ে যদি অবুঝ হয় তবে তার গর্ভে সন্তান এলো কী করে? এমনি এমনি? বাবা সব মুরব্বীদের দিকে তাকিয়ে তাদেরকেও জিজ্ঞেস করলেন। বলেন, আপনারাই বলেন। সবাই লজ্জায় মাথা হেট করে রাখলো। বাবা বলেন, আইন আদালত আমরাও বুঝি, পড়াশোনা করা লোক আমরা, এইসবে দৌড়াদৌড়ি করার মতো অভিজ্ঞতা আমার আছে। আর এই বিয়ে হয় নাই। প্রথম পক্ষে বইয়ের লিখিত অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের গ্রহণযোগ্য নয়। বাবার মুখ থেকে কথা শোনার পর সকলের চক্ষু কেমন ছানাবড়া হয়ে গেল। আমি শুধু তাকিয়ে দেখলাম বিথির মাকে। এই মহিলার চোখে মুখে কেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে।